নমস্কার, অ্যাস্ট্রোলজি লার্নিং ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব কালসর্প যোগ সম্পর্কে। আমরা জানব কালসর্প যোগ কী এবং এর প্রতিকার কীভাবে করা যায়। যে সকল যোগ মানব জীবনের সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে তাদের মধ্যে অন্য একটি যোগ হলো কালসর্প যোগ। তবে বিশেষ কিছু ক্ষেত্রে দেখা গেছে এই কালসর্প যোগও সফলতা বা সাকসেস বয়ে আনে। 1 in 1000 পিপল অর্থাৎ 1000 জন মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে এই যোগ সফলতা নিয়ে আসে। তাই জ্যোতিষশাস্ত্রে এই কালসর্প যোগকে মানব জীবনের প্রবলেম বা সমস্যাই ধরা হয়। এই জন্য এই কালসর্প যোগকে অনেক ক্ষেত্রে কালসর্প দোষও বলা হয়ে থাকে। এই কালসর্প যোগ বোঝানোর জন্য আমি স্ক্রিনে একটি জন্মকুণ্ডলী দেখাচ্ছি। এই জন্মকুণ্ডলীতে আমরা দেখতে পাচ্ছি রাহু এবং কেতু এর মধ্যবর্তী স্থানে সকল গ্রহ অবস্থিত। অর্থাৎ এই রাহু আর কেতুর একটি পাশ যেমনি ফাঁকা থাকবে আরেকটি পাশে সমস্ত গ্রহ থাকবে। এই গ্রহগুলো এপাশে না হয়ে এপাশেও হতে পারত, এপাশে তাহলে ফাঁকা থাকতো। এই রকম কম্বিনেশনে কোনো জাতকের জন্মকুণ্ডলিতে যদি থেকে থাকে তবে সেই জাতককে বলবো আমরা কালসর্পদোষ বা কালসর্পযোগ আছে। এই ক্ষেত্রে এই পাশটিতে যে শূন্য স্থান, এই শূন্য স্থানে থাকে সর্প। সর্প অর্থাৎ একটি সাপ। এই সাপের মস্তক থাকবে রাহুতে, এখানে থাকবে মস্তক, আর লেজ থাকবে এই কেতুতে, অর্থাৎ হেড রাহুতে, টেল এই কেতুতে অবস্থান করবে। এই কালসর্পযোগ যদি কোনো জাতকের থেকে থাকে সেই জাতক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাহু এবং কেতুর অন্তর্দশায়। এই সময় তারা জীবনের কোনো দিশা খুঁজে পাবে না এবং ধনী থেকে একদম দরিদ্র অবস্থায় পৌঁছে যেতে পারবে। এছাড়াও তার শারীরিক সমস্যা দেখা দেবে, অর্থাৎ সে ভাগ্যের দিক থেকে সমস্তভাবে জর্জরিত অবস্থায় থাকবে। অনেক বিদ্বান ব্যক্তি বা জ্যোতিষরা বলে থাকেন যে এই কালসর্পযোগের যদি এই রাহু আর কেতুর মধ্যবর্তী কোনো স্থানে শনি হতে পারে, শনি গ্রহ বা চন্দ্র গ্রহ, যে কোনো একটি গ্রহ, ধরুন এই ক্ষেত্রে শনি গ্রহ এখানে না থেকে সে এই পাশে চলে আসলো, সেই সমস্ত বিদ্বান ব্যক্তিরা বলে থাকেন যে এই রাহু আর কেতুর মধ্যে শনি এসছে মানে এই ব্যক্তিরও বা এই জাতকেরও কালসর্পযোগ আছে। তার এই শনিভঙ্গ কালসর্পযোগ, এ কথা সর্বৈব মিথ্যা। এইরকম কম্বিনেশানে কোনো জাতকের বা জন্মকুণ্ডলিতে যদি এই কম্বিনেশান থাকে সেক্ষেত্রে জাতকের কোনো কালসর্পযোগ থাকবে না। অনেকের ক্ষেত্রে শনি এখানে না থেকে এখানে তার হয়তো চন্দ্র থাকলো, এক্ষেত্রে তারা বলবেন চন্দ্র এ পাশে তখন থাকবে না, এখানে শনি থাকবে। ধরলাম আমরা এই একটি গ্রহ থাকলো, সেক্ষেত্রে আমরা সেই সমস্ত বিদ্বান ব্যক্তিরা বলেন এই ব্যক্তির জন্মকুণ্ডলিতে কালসর্পযোগ আছে। হ্যাঁ, কিন্তু এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। কোনো রকম পুঁথিপত্রে এটা পাওয়া যায়নি যে এই ধরনের কম্বিনেশনে কোনো কালসর্প যোগ থাকে। আবার তারা এটার নাম দিয়েছেন চন্দ্রভঙ্গ কালসর্পযোগ। যাই হোক, আরও বিস্তারিত আলোচনায় আসি। এই কালসর্পযোগ হচ্ছে 12 রকম কালসর্পযোগ হতে পারে। যেমন এক অনন্ত কালসর্পযোগ, 2 কুলিক কালসর্পযোগ, 3 বাসুকি, 4 কালসর্পযোগ, 4 শঙ্খপাল কালসর্পযোগ, 5 মহাপদ্ম কালসর্পযোগ, 6 পদ্ম কালসর্পযোগ, 7
তক্ষক কালসর্পযোগ 8, কার্কটক কালসর্পযোগ 9, কলীয় বা শঙ্খচূড় কালসর্পযোগ 10, ঘটক কালসর্পযোগ 11, বৃহৎ কালসর্পযোগ 12, বা শেষ কালসর্পযোগ হলো শেষনাগ কালসর্পযোগ। তাহলে আমরা পেলাম এই কালসর্পযোগ 12 রকমের হয়। সেটি হচ্ছে 1 অনন্ত কালসর্পযোগ, 2 কলিক কালসর্পযোগ, 3 বাসুকী কালসর্পযোগ, 4 শঙ্খপাল কালসর্পযোগ, 5 মহাপদ্ম কালসর্পযোগ, 6 পদ্ম কালসর্পযোগ, 7 তক্ষক কালসর্পযোগ, 8 কার্কটক কালসর্পযোগ, 9 কলীয় বা শঙ্খচূড় কালসর্পযোগ, 10 ঘটক কালসর্পযোগ, 11 বৃহৎ কালসর্পযোগ, 12 শেষনাগ কালসর্পযোগ। এখন আমরা জানব এই অনন্ত কালসর্পযোগ কী এবং এটা থাকলে মানব জীবনের কী কী সমস্যা হতে পারে। এখন আমরা এই 12 রকম কালসর্পযোগ নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে অনন্ত কালসর্পযোগ। এই অনন্ত কালসর্পযোগের ক্ষেত্রে রাহু অনন্ত কালসর্পযোগ এইটি সম্পর্কে। এখানে এই কালসর্পযোগের ক্ষেত্রে রাহু থাকবে লগ্নে বা ধরি মেষ রাশিতে। এই মেষ রাশিতে রাহু বা লগ্নে, এখানে লগ্ন যদি হয় সেই ক্ষেত্রে এখানে রাহু কেতু তার উল্টো দিকে কেতু, এই ক্ষেত্রে আমরা আর বাকি গ্রহ যদি সব একদিকে থাকে তাকে বলবো আমরা অনন্ত কালসর্পযোগ। এখন আমরা এই 12 রকম কালসর্পযোগ নিয়ে আলোচনা করব। কোন কালসর্পযোগে কী সমস্যা হতে পারে। যেমন এই অনন্ত কালসর্পযোগ, এই অনন্ত কালসর্পযোগ হচ্ছে লগ্নে রাহু থাকবে এবং সপ্তমভাবে বা জয়াভাবে থাকবে কেতু। এই ক্ষেত্রে জাতকের নির্বুদ্ধিতা, অর্থনাশ, শারীরিক অক্ষমতা, চিকিৎসা ক্ষেত্রে অর্থ ব্যয় এবং বাহন দুর্ঘটনা বা জলে ডুবে মৃত্যু পর্যন্ত হতে পারে। 2 নম্বর কুলিক কালসর্পযোগ। এক্ষেত্রে জাতকের রাহু লগ্নের পরের ঘর অর্থাৎ দ্বিতীয় ঘরে থাকবে, লগ্নের পরের ঘর অর্থাৎ দ্বিতীয় ভাব বা ধনভাবে থাকবে এক্ষেত্রে, এবং কেতু থাকবে অষ্টমভাবে বা নিধনভাবে। এক্ষেত্রে জাতকের দরিদ্র, বাচাল, মূর্খ, চৌর্যবৃত্তিতে আসক্তি, নীচ ব্যক্তির সঙ্গে গৃহবাস এবং কুবের সম্মান মানে বিরাট সম্পত্তি বা ধনী ঘরে জন্ম নিলেও সে নির্ধন হয়ে যাবে। জাতকের অর্শের মতো রোগ এবং বাহন দুর্ঘটনাও পর্যন্ত ঘটতে পারে। এরপরে আসি 3 নাম্বার। 3 নম্বরে বাসুকী কালসর্পযোগ, অর্থাৎ এই বাসুকী কালসর্পযোগে রাহু থাকবে তৃতীয় ভাব বা সহজভাবে এবং কেতু থাকবে নবম ভাব বা ভাগ্যস্থানে। এই ক্ষেত্রে জাতকের শত্রুগণ বলশালী হবে এবং তার যশ সৌভাগ্য হ্রাস ঘটবে। জাতকের ভাই বোনের মৃত্যু ঘটতে পারে এবং মাতৃসুখ থেকে সে বঞ্চিত হবে এই বাসুকী কালসর্পযোগে। এরপরে আছে শঙ্খপাল যোগ বা শঙ্খপাল কালসর্পযোগ। এক্ষেত্রে রাহু থাকবে চতুর্থ ভাব বা বন্ধুভাবে। এটাকে যদি আমরা 1 ধরি, 2, 3, 4 অর্থাৎ এই চতুর্থভাবে, চতুর্থ ঘরে থাকবে রাহু বা বন্ধুভাবে থাকবে রাহু এবং কেতু থাকবে দশম ভাব বা কর্মভাবে অবস্থান করবে। এক্ষেত্রে জাতকের সুখহানি, পাপাত্মা শরীর হবে এবং জাতকের পিতা ও নিজের দুঃখ কখনো
সারবে না, পিতার দুঃখও সারবে না, নিজের দুঃখও সারবে না, কোনো কর্মে জাতক সফলতা পাবে না, মাতৃসুখ থেকেও বঞ্চিত হবে। এরপরে আসছি 5 নাম্বার। 5 নাম্বারে আছে পদ্ম কালসর্পযোগ। এক্ষেত্রে রাহু পঞ্চম বা পুত্রকন্যা স্থানে বা ভাবে থাকবে এবং কেতু একাদশ বা আয় ভাবে থাকবে। এই যোগে জাতকের পেটের জটিল সমস্যায় ভুগবে এবং সন্তান সুখ থেকে বঞ্চিতও হতে পারে বা হবেই, দরিদ্র হবে এবং ধন দৌলত বা অর্থপ্রাপ্তির যোগ থেকে বঞ্চিত হবে। এরপরে আসি আমরা ষষ্ঠ 6 নম্বরে আছে মহাপদ্ম কালসর্পযোগ। এক্ষেত্রে রাহু ষষ্ঠভাবে থাকবে, রাহু ষষ্ঠভাবে থাকবে, অর্থাৎ লগ্ন যদি এ ঘরে থাকে এখান থেকে গুণে ষষ্ঠ ভাব, লগ্ন যদি এখানে থাকে তাহলে এখান থেকে গুণে 6 নম্বর ভাব, অর্থাৎ সেখানে রাহু থাকবে এবং কেতু থাকবে দ্বাদশ ঘরে বা ব্যয়স্থানে থাকবে। জাতকের মামার বাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, জাতকের চোখের রোগ দেখা দিতে পারে, অর্শ ভগন্দর রোগে সে ভুগবে এবং জাতকের নিকট আত্মীয়রা প্রবল শত্রুর চোখে দেখবে জাতককে। এরপরে আসব 7 নম্বর অর্থাৎ তক্ষক কাল সর্পযোগ। এক্ষেত্রে রাহু জায়াভাবে বা সপ্তমভাবে থাকবে। সপ্তমভাবে যদি এখানে এই থাকে লগ্ন, তবে 1 2 3 4 5 6 7 এখানে রাহু থাকবে। এখানে যেহেতু লগ্ন এই ঘরে, তাহলে 1 2 3 4 5 6 7 নাম্বার এইখানে রাহু থাকবে, কেতু ঠিক তার উল্টো দিকে এই ঘরে, অর্থাৎ এই তক্ষক কাল সর্পযোগের ক্ষেত্রে রাহু থাকবে জায়াভাবে এবং কেতু থাকবে লগ্নে। এক্ষেত্রে জাতকের স্ত্রী নানা রোগযুক্ত হবে, জাতকের স্ত্রী বিয়োগও হতে পারে ও নিজের সর্বনাশ হবে, এছাড়াও জাতক ভীতু এবং রোগযুক্ত হবে। এরপরে আছে 8 নাম্বার কোটক বা কালসর্পযোগ, কোটক কালসর্পযোগ। এই কোটক কালসর্পযোগের ক্ষেত্রে রাহু থাকবে অষ্টম বা নিধনভাবে এবং কেতু দ্বিতীয় বা ধনভাবে থাকবে। এক্ষেত্রে জাতক ধননাশ, আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য, সবসময় ঝামেলা অশান্তি লেগেই থাকবে, মুখমণ্ডলের রোগ এবং অর্শ ভগন্দর, বিদ্যা অর্জনে বাধা এবং জাতক কুকর্মে অভ্যস্ত, চোর দুষ্টবৃদ্ধি সম্পন্ন হবে। এরপরে আছে 9 নাম্বার অর্থাৎ এই 8 9 কলীয় বা শঙ্খচূড় কালসর্পযোগ। এক্ষেত্রে রাহু থাকবে ধর্মভাবে বা নবমভাবে অবস্থান করবে এবং কেতু থাকবে তৃতীয় বা সহজভাবে অবস্থান করবে। এক্ষেত্রে জাতক দরিদ্র, শত্রু দ্বারা পীড়িত, হিংসুক, নীচকর্মরত, নাস্তিক হবে, ভ্রাতা ভগ্নির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, সৌভাগ্যের হ্রাস ঘটবে। এরপরে আছে 10 নম্বর ঘটক বা বিষধর কালসর্পযোগ। এক্ষেত্রে রাহু দশম বা কর্মভাবে থাকবে, অর্থাৎ রাহু থাকবে দশমে আর কেতু থাকবে চতুর্থ বা বন্ধুভাবে, এইখানে কেতু থাকবে। এই ক্ষেত্রে জাতকের মাতৃসুখ থেকে বঞ্চিত হবে, বন্ধু নাশ হবে এবং জাতক কামাতুর বা দুর্ভাগা হয়। এরপরে আছে 11 নাম্বার বৃহৎ কালসর্পযোগ। এখানে রাহু থাকবে এই ঘরটিতে, অর্থাৎ এই লগ্ন থেকে একাদশ ঘরে বা আয়স্থ ঘরে আয়ের স্থানে এবং কেতু থাকবে পঞ্চমে, পঞ্চমে বলতে এখানে পুত্র কন্যা ভাবে। এক্ষেত্রে জাতক সাংসারিক সুখ থেকে বঞ্চিত হবে, কানের সমস্যায় ভুগবে, চঞ্চল এবং স্বার্থপর হবে, অপরের দাসত্ব এবং করতে পারে এবং সন্তানহীন হবে এবং পেটের ভীষণ সমস্যায় ভুগবে। এরপরে আছে শেষ বা দ্বাদশ বা শেষ নাগ কালসর্পযোগ, 12তম কালসর্পযোগ। এক্ষেত্রে রাহুর জন্মকুণ্ডলিতে রাহু জন্মকুণ্ডলিতে দ্বাদশ ঘরে বা ব্যয়ভাবে অবস্থান করবে এবং কেতু ষষ্ঠভাবে থাকবে। এক্ষেত্রে জাতক গরিব হবে, চোখের রোগে ভুগবে, স্ত্রী বিষয়ে অসুখী হবে, মামার বাড়ির সঙ্গে সুসম্পর্ক নষ্ট হবে, নিচ কর্মরত হবে এবং প্রবাসী হতে পারে, বিদেশে আটকা পড়ে যেতে পারে এবং দুর্ঘটনা পায়ের সমস্যা দেখা দেবে, অর্থাৎ দুর্ঘটনায় তার একটি পা চলেও যেতে পারে। এতক্ষণ আমরা জানলাম কাল সর্পযোগে কী কী সমস্যা হয় এবং কাল সর্পযোগ কত রকম। এখন আমরা যেটা জানব, এই কালসর্পযোগ বা কালসর্প দোষ থেকে ত্রাণ পাবার উপায় কী, অর্থাৎ রেমিডি কী, কী করলে মানুষ এর থেকে ভালো থাকবে। এর
থেকে বাঁচতে গেলে প্রধান যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হলো রাহু গ্রহের মন্ত্র এবং কেতু গ্রহের মন্ত্র পাঠ হচ্ছে অতি উত্তম কাজ, যার দ্বারা জীবন থেকে এই কালসর্প দোষের প্রভাব অধিকাংশই শেষ করে দেওয়া যায় বা নাশ করে দেওয়া যায়। এই রাহু গ্রহের মন্ত্র দুটি হলো ওং ঐং হ্রিং রাঘবেই নমঃ এবং ওং ভ্রাং ভ্রিং ভ্রুং সঃ রাঘবেই নমঃ। এই যে দুটি রাহুর মন্ত্র, এটি প্রথম একবার 18,000 পাঠ করে নিজ শরীরকে সিদ্ধ করে নিতে হয়। এরপরে প্রতিদিন 108 বার করলেই 108 বার করে পাঠ করলেই তবে এই কালসর্প দোষ চিরতরে নির্মূল করা যায় এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। এছাড়া আরও একটি মন্ত্র পাঠ করতে হবে। এই রাহুর মন্ত্রের সঙ্গে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। এই কেতুর মন্ত্র দুটি হলো ওং হ্রিং কেতবেই নমঃ এবং ওং হ্রিং ক্রুং ক্রুর রূপিণে কেতব ওই সৌ স্বাহা। এই যে কেতুর দুটি মন্ত্র, এই মন্ত্র দুটি প্রথমবার বা প্রথম দিন এই দুটির যে কোনো একটি 17,000 বার পাঠ করতে হবে এবং পরে শুধু শনি ও মঙ্গলবার 108 বার করে পাঠ করলেই এই কালসর্পদোষ থেকে রিলিফ পাওয়া যায় বা মুক্ত হওয়া যায়। এছাড়া বিভিন্ন পীঠস্থান অর্থাৎ ধর্মীয় স্থানে যাগযজ্ঞ ও মন্ত্র পাঠের মাধ্যমে এই কালসর্পদোষকে চিরতরে নির্মূল করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী বিষয় নিয়ে পরের ভিডিওতে আমরা আলোচনা করব।